তুমি আমার ভাইয়ের বউ হতে রাজি হও, নয়তো এই ছাদ থেকে এক্ষুনি আমি লাফিয়ে পড়ব। শান্ত স্তব্ধ পরিবেশ, কথাটি যেন সবার কর্ণকুহরে আগুনের স্ফুলিঙ্গের মতো ঢুকে গেল। সেই সাথে মস্তিষ্কে প্রবেশ করিয়ে দিল উত্তেজনা, যে উত্তেজনার বশীভূত হয়ে হইচই করে উঠল উপস্থিত থাকা মানুষগুলো, যারা দোতলার ছাদে দণ্ডায়মান মেয়েটিকে উদ্দেশ্য করে নানান কথা তীর ছুড়ে দিচ্ছিল, নামার আহ্বান জানাচ্ছিল, লাফিয়ে না পড়ার অনুরোধ করছিল। তবে একজন মানুষই ভাবালেশ, যাকে ঘিরে আজকের এই দৃশ্য, সেই মেয়েটি অত্যন্ত নীরব, মুখশ্রীতে নেই কোনো অবাকতা, উৎকণ্ঠা, স্তব্ধতা। মেয়েটি আবার বলে উঠল, শুনতে পাচ্ছ আফরা? আমি তোমাকে বলছি, সিদ্ধান্ত জলদি নাও। উত্তর হ্যাঁ বোধক হলে তোমার আমার দুজনের জন্যই ভালো, তবে উত্তর না হলে আমি ঝাঁপিয়ে পড়ব, মৃত্যু নিশ্চিত, আর জেলে যাবে তুমি। আমি কিন্তু তোমাকে হুমকি দিচ্ছি না, অনুরোধ করছি, রাজি হয়ে যাও প্লিজ। আফরা নামক মেয়েটি তবুও শান্ত। কোনো রকম উত্তর না পেয়ে যখনই মেয়েটি ঝাঁপিয়ে পড়বে, মেয়েটির বন্ধু মহল আফরার সামনে এসে দাঁড়ায়, অনুরোধ করে বলে ওঠে, প্লিজ আফরা, রাজি হও, মিথ্যে মিথ্যে রাজি হও। নাজিয়ার জেদ তুমি জানো না, ও সত্যি সত্যি লাফিয়ে পড়বে, ও খুব ডেসপারেট, প্লিজ রাজি হয়ে যাও। আফরা এবার ভাবে, তার একটা মিথ্যে যদি একজন মেয়ের প্রাণ বাঁচাতে পারে, ক্ষতি কি বলতে। মাথা নেড়ে সায় জানিয়ে কিছু বলবে, তার আগেই আফরা টের পায় তার পাশে থাকা একজন মেয়ে মাথা নেড়ে নাক করছে আড়ালে, যেন কেউ দেখে ফেললেই কিছু একটা হয়ে যাবে। আফরার মনে একটা বিষয় ধাক্কা খেল। তীক্ষ্ণ চোখে নাদিয়ার বন্ধু মহলকে পরখ করতেই সবার ঠোঁটের ভাঁজে দুর্গম কিছু হাসিল করার সূক্ষ্ম এক হাসি দেখতে পেল। নড়ে চড়ে উঠল আফরা। হুট করে তার ঠোঁটের ভাঁজেও ফুটে উঠল অদ্ভুত এক হাসি, যে হাসি হয়তো কারো জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। উচ্চস্বরে বলল, আমি তোমার ভাবি হতে রাজি, তবে একটা শর্ত আছে, তুমি রাজি? পরিবেশ যেন আরো গম গম করে উঠল। নাদিয়া মেয়েটি ছাদের রেলিং থেকে নেমে হাসি মুখে বলল, কী শর্ত বলো, আমি রাজি। তোমাকে এই মুহূর্তে ছাদ থেকে লাফ দিতে হবে। আফরা দুর্লভ হাসল। আঁতকে উঠল সবাই। অদ্ভুত বিস্মিত নজরে সবাই মেয়েটিকে দেখতে লাগলো। ভাবাবেগ হলো না আফরার, বরং পরিস্থিতিটাকে আরো অদ্ভুত করতে বলল, বলো রাজি? যে মেয়ে ভাইয়ের বউ করতে আত্মহত্যার ব্ল্যাকমেল করতে পারে, সে মেয়ে ভাইয়ের জন্য আত্মহত্যা করতে পারবে না? জলদি করো, তুমি লাফিয়ে পড়ার পরপরই আমি তোমার ভাইকে বিয়ে করব, প্রমিস। নাদিয়া দুপা পিছিয়ে গেল। টের পেল তার হাত পা অসম্ভব রকমের কাঁপছে। এত তাড়াতাড়ি সে মরতে চায় না। হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে এলো। ধপ করে আছড়ে পড়ল ফ্লোরে। আঁতকে উঠল নাদিয়ার বন্ধু মহল, দৌড়ে গেল ছাদে। এসব নাদিয়ার পরিবার জানলে তাদের অবস্থা যে কি হবে ভাবতেই তারা মূর্ছা যাবে ভাব। এত ভয়, তবুও কেন যে এত বড় রিস্ক নিতে গেল, তার জন্যই বলে ভাবিয়া করিও কাজ। এত কিছুর মাঝেও আফরার ঠোঁটের ভাঁজে হাসি। হাতে থাকা কম দামি ঘড়িটায় এক পলক নজর বুলিয়ে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। ভার্সিটি আসতে না আসতেই এরকম পরিস্থিতিতে পড়বে আগে জানা ছিল না, নয়তো আজ সে ভার্সিটিতেই আসতো না। এসব বড়লোকি ঝামেলা থেকে যত দূরে থাকা সম্ভব ততই মঙ্গল। বড়লোকেরা কি মানুষকে মানুষ মনে করে? সাইকোলজি নিয়ে পড়ছে মেয়েটি, ফাইনাল ইয়ারে সবে উঠেছে। আরেকটা বছর কেটে গেলে ভার্সিটির পাঠ চুকাবে সে। তবে এখন আর এই বিষয়টা তার মাথায় আসছে না। সে ঢের বুঝতে পারছে, ষড়যন্ত্রের জাল বিছিয়ে কেউ তাকে ডাকছে, একদম ছিন্ন ভিন্ন করে দিবে। বাবা মা বিহীন মেয়েটার এতদিনের লড়াইকে ধূলিসাৎ করে দিবে এক নিমিষেই। ভয় পেল আফরা, এক প্রকার কুকিয়ে উঠল। টের পেলেও কেউ তার হাতটা শক্ত করে ধরেছে, ভরসা খুঁজে পেল। আস্তে আস্তে স্বাভাবিক হতেই অপর পাশে দাঁড়ানো মেয়েটি বলল, ঠিক আছে সাফরা। মাথা নাড়ল আফরা। মধ্যম দিকের একটা চেয়ারে বসেই হাঁপ ছেড়ে বাঁচল যেন। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী রইল না। কিছু মানুষের তীক্ষ্ণ চোখের দৃষ্টি তাকে এফোড় ওফোড় করে দিতে সক্ষম। চোখ বুজে পড়ে রইল নিজ আসনে। পাশে বসা মীরা দীর্ঘশ্বাস গোপন করে বসে রইল। মেয়েটার এমন আচরণ তাকে কষ্ট দেয়। এমনি ঝামেলার শেষ নেই, তার মধ্যে আজকে বাড়তি ঝামেলা জুটল। উপরওয়ালায় জানে সামনে কি হয়। অপরাহ্ন, নির্দয় নির্দাগ সূর্য উপচে পড়া ভালোবাসা দিচ্ছে ধরণীকে। অতিষ্ঠ মানব সমাজ এক চিলতে বাতাসের জন্য ছটফট করে। কর্মজীবনে ব্যস্ত মানুষগুলো হাঁসফাঁস অবস্থায় কাজ করে। না করলে তো টাকা মিলবে না, খাবে কি? ঘামে যুবথুব শরীর, বিতৃষ্ণ মন।
রাস্তার ধার ঘেঁষে হাঁটছে আফরা। রোদের আলোয় ধুলোবালিগুলো চিকচিক করছে, দৃষ্টি ফেলা দেয়। তাই তো চোখ মুখ কুঁচকে হাঁটছে সে। মনের মধ্যে এখন আর চিন্তারা নেই, শুধুমাত্র এই রোদ থেকে বাঁচার আকুতি। দ্রুত পায়ে হেঁটে ছোটখাটো এক দোকানে ঢুকে পড়ে সে। 5 টাকার একটা চকলেট কিনে আবার হাঁটা ধরে। বড়লোকের 8 বছরের এক আদরে দুলালিকে পড়ায়। প্রতিদিন তার জন্য কিছু না কিছু নিয়ে যেতে হয়, না হলে নাকি সে পড়বে না। অগত্যা 5 টাকা বাড়তি খরচের অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে খরচ করতে হয়। কয়েক কদম হাঁটতেই দোতলার সুন্দর বাড়িটা চোখে পড়ে। বাড়িটা দেখলে যেন আফরার প্রাণ জড়িয়ে যায়। মনে মনে কত শত ইচ্ছে পোষণ করে এরকম বাড়ি তাদেরও হবে, আরাম আইসে সেও কাটাবে। তবে সব ইচ্ছে কি আর সত্যরূপ নেয়? তাদের মতো নিম্নবিত্তদের এমন ইচ্ছে পোষণ করাও যে পাপ। ফুস করে নিঃশ্বাস ছেড়ে ভেতরে ঢুকে আফরা, আর ঢুকতেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে এবাড়ির ছোট ছেলে আরাফ। দৃষ্টি তার আফরার ওপরেই। দৃষ্টিটা ঠিক কি রকম আফরার বুঝতে বাকি থাকে না। ভেতরে ঢোকার সাহস হয় না, তবে যে যেতেই হবে। কাপা কাপা পা ফেলে এগিয়ে যেতেই সামনে এসে দাঁড়ায় ছাত্রীর মা, এ বাড়ির বড় বউ। স্বস্তি নিঃশ্বাস ফেলে ছাত্রীর রুমে ঢুকে পড়ে আফরা। এ বাড়ির ছেলেদের যে চরিত্রের দোষ আছে আগে থেকে জানা ছিল তার। টিউশনটা তার ভীষণ দরকার ছিল। 1 ঘন্টা পড়িয়ে আর 1 ঘন্টার সময় মেয়েটার পেছনে ব্যয় করলেই মাস প্রতি 10,000 টাকা। তার জন্য টাকাটা বিশাল। ঘরে যে অসুস্থ ছোট বোনটা যন্ত্রণা ভোগ করছে, সে এতটুকু কুদৃষ্টি সহ্য করতে পারবে না। তার জন্য অপেক্ষা করছিল মিহি। আফরা যেতেই তার সামনে হাত পেতে দেয়। আফরা ভ্রু কুচকে বিরক্ত প্রকাশ করে 5 টাকা চকলেটটা হাতে তুলে দেয়। মেয়েটার মুখে হাসি ফোটে। আফরা কিছুক্ষণ তাকিয়ে রইল সেই হাসি মাখা মুখটার দিকে। একটু বেশি মায়া মায়া লাগে তার। পরের মেয়ের জন্য এত টান আসছে কেন? এদের রক্তে যে বিষ রয়েছে, তবুও কেন বাইরের খোলস এত সুন্দর? কথাগুলো মনে হলেই আফরার মনে হয় নিজ হাতে যদি এ বাড়ির 3 ছেলেকে খুন করতে পারত, রক্তগুলো হাতে মাখত। এই বন্দিদশা থেকে বাড়ির মহিলাগুলোকে মুক্ত করতে পারত। কিন্তু আফরা যে সেই শক্তি সাধ্য নেই, না আছে সাহস। রক্তে যে তার ভয়। সে মানুষের মন নিয়ে খেলতে পারে, কিভাবে মানুষের মনের কথা একছুটে বুঝে ফেলা যায় সে বুঝতে পারে। সাইকোলজি সাবজেক্টটা তো এমনি এমনি নেয়নি। বৃহৎ এক উদ্দেশ্য যে সাইকোলজি নামটার আশেপাশে কিলবিল করে। এই ম্যাম, কি এত ভাবছো? সময় তো চলে যাচ্ছে, পড়াবে কখন? আকাশ কুসুম ভাবনা থেকে বের হয় মিহির কথায়। ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়ে আফরা। এই মেয়ে তাকে সময়জ্ঞান শেখাচ্ছে। আজ একটু বেশি পড়াবে বলে ঠিক করে বলল, আমাকে সময় জ্ঞান শেখাতে হবে না। আজ একটা পড়া ভুল হলে স্কেলের বাড়ি পড়বে তোমার নরম হাতে। ভয় পেয়ে যায় মিহি। এই মুহূর্তে আফরাকে তার দানবের মতো মনে হচ্ছে। বড় বড় চোখ দুটো কেমন আরেকটু বড় করে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে কাচুমাচু করতে আফরা স্বাভাবিক হয়, একটু বেশি রাগ দেখিয়ে ফেলছে। শান্ত স্বরে কিছু বলবে তার আগেই মিহি বলে, তুমিও কি স্কেল দিয়ে আমাকে মারবে, যেমনটা বাবা মাকে মেরেছে? আফরা আটকে ওঠে। সে শুধু জানতো এ বাড়ির মহিলারা মানসিকভাবে নির্যাতিত, কিন্তু শারীরিক প্রহারও যে করে সে ঘুণাক্ষরেও টের পায়নি। মেয়েটার ওপর অসীম মায়া টের পায় আফরা। শান্ত স্বরে বলে ওঠে, তোমার বাবা তো মাকে মারে না, তখন তো তারা খেলছিল। তোমরা ছোটরা যেমন পুতুল পুতুল খেলো, পুতুলের বিয়ে দাও, তেমনি তারাও খেলছিল। তাদের তো বিয়ে আগেই হয়েছে, এখন তারা জীবন নিয়ে ছিনিমিনি নামক খেলাটা খেলছিল। এটা বড়দের খেলা, ছোটদের নয়। এখন পড়তে বসো। তাহলে মা অমন করে কান্না করে কেন? মার খুব কষ্ট হয়। কি বলবে ভেবে পায় না আফরা। এরকম পরিবারে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে। এই মেয়েটার ভবিষ্যৎ আদৌ শক্ত কিনা আফরা সন্দেহ হচ্ছে। বলল, তোমার মেয়ের কোনো কষ্টই হয় না মিহি। তোমরা যখন পুতুলের বিয়ে দাও, মেয়ে পুতুলের মালিক মিছে মিছে কান্না করে না, তেমনি তোমার বাবা মা যে খেলাটা খেলে, ওখানেও তোমাদের মতো মিছে মিছে কান্না করতে হয়। তোমরা ছোট বলে আস্তে আস্তে কান্না করো, তোমার মা তো বড়, তাই শব্দ করে কান্না করে। ওটা তো খেলা, সত্যি সত্যি নাকি? আফরা এমনভাবে কথাগুলো মিহির মাথায় ঢুকিয়ে দিল, মেয়েটা এক ছুটে সহজ হয়ে গেল। আফরার কথাটা সে সত্যি ধরে নিয়েছে। আফরাও মুখ হাঁ করে শ্বাস ফেলল। কতগুলো মিথ্যে বলতে হলো, যদিও তার জীবনটাই মিথ্যেতে ভরা। দরজার ওপাশ থেকে সরে দাঁড়ায় মিহির মা মনিরা। এসেছিল আফরার জন্য নাস্তা নিয়ে।
কথাগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই থেমে যায় সে। ভেতরে ঢুকে আফরার চোখে চোখ মেলানোর সাহস তার হয় না, তাই চলে যাওয়ার জন্য হাঁটা ধরে। যাওয়ার সময় খেয়ে যেতে পারবে। জানিস বোন, তোর ননদ আজ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু কোন ভাইয়ের জন্য দিয়েছে সেটাই বুঝতে পারছি না। না বুঝলে কি করে রাজি হব বলতো? বড় বোনের কথায় কেঁপে উঠল অথই। সেই কম্পন টের পেল না আফরা। ডান সাইড প্যারালাইজড তার। সারাদিন এই ছোটখাটো শক্ত বিছানায় পড়ে থাকে। বড় বোনটা আসলেই খাইয়ে দেয়, না হলে সারাটা দিন খিদে নিয়ে পড়ে থাকে। অভিযোগ করার সাহস হয় না, করবে কি করে? তার ভুলেই তো এই দুর্গতি। আফরা নিজ মনে আবার বলল, কি বলিস অথই? বিয়েটা করেই নি বল, শক্তপোক্ত এক অভিভাবক হবে, তোর অপারেশনটাও করব। কানিশ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ে। ভালো বাম হাত নাড়ানোর চেষ্টা করে অথই, খুব একটা সুবিধে করতে পারে না। হাসে আফরা। জেনে শুনে কেউ মৃত্যুর পথ বেছে নেয়, তার ছোট বোনটা বুঝতে পারছে না তার মতো ভীত মেয়ে আগুনের গুহায় ঢুকবে। দুমুঠো খেয়ে পড়ে জীবন চললেই যে তার হলো। বিলাসিতা তাদের সাথে যায় না, সহ্যও হবে না। বিড়বিড় করে বলল, আমি ভীতু, সাহসী হতে চাই না, তবে কেন মনের মধ্যে বিদ্রোহ টের পাই। কিছু জীবন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে ইচ্ছে করে কেন? তবে কি আমি পাগল? স্বাভাবিক মানুষ না? অন্ধকার ঘর, আলো ছিটে ফোটা নেই। নরম বিছানার ঠিক মাঝখানটায় এলোমেলো হয়ে শুয়ে আছে নাদিয়া। বেছানো বাম হাতে আগলে ধরা মদের গ্লাস। আয়েশ করে একটু পর পর চুমুক বসাচ্ছে সে। এই মুহূর্তে এর থেকে আরামের কিছু নেই যেন। মদ খেলে তো দুঃখকে ভুলে থাকা যায়। এই যে সে মনের যাতনাগুলো ভুলে গিয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেছে, তার লক্ষ্যই তো এমন। পরপর 6 গ্লাস মদ গলথকরণ করে উঠে দাঁড়ায় নাদিয়া। নেশা তেমন হয়নি, দিব্যি হাঁটছে সে। হাঁটতে হাঁটতে নিজের ঘর থেকে বের হতেই বাবা মাকে চোখে পড়ে। টিভিতে দুজন রোমান্টিক মুভি দেখছে, দুজনের হাতেও সেম দুটো গ্লাস, যেখানে বিচরণ করছে অ্যালকোহল। নাদিয়া সরাসরি বাবা মার পাশে বসে। দুজন টিভিতে এতই মত্ত, মেয়ে যে তাদের পাশে বসেছে খেয়াল করেনি। কেসে ওঠে নাদিয়া। হালকা নড়ে চড়ে উঠলেও রিমোট হাতে তুলে চ্যানেল পরিবর্তন বা টিভিটা বন্ধ করার কোনো প্রয়াস তাদের মধ্যে দেখা যায় না, যেন এগুলো নিত্যদিনের চলমান ঘটনা। নাদিয়ার মধ্যে লজ্জা বা অস্বস্তি টের পাওয়া গেল না। পায়ের ওপর পা তুলে বসে বলল, ভাইয়া আজও আসেনি? তোমার ভাই কবে বাড়িতে আসবে? মিসেস নুরি কথাটা বলে উঠলেন। মহিলার নাম ছিল নূরজাহান আক্তার। বিয়ের পর হয়েছিল নূরজাহান বেগম, কিন্তু হুট করেই কবে যে নূরজাহান বেগম থেকে মিসেস নুরি হয়ে উঠলেন নাদিয়ার বুঝে আসে না। আর এই মিসেস নুরি হওয়ার সাথে সাথেই তার ভাই বোনদের জীবনেও আমূল পরিবর্তন ঘটে গেল। ছোট্ট নাদিয়া ফ্যাশন বুঝতে শিখল, স্ট্যাটাস বুঝতে শিখল। এখন আর তার পা মাটিতে পড়ে না। নিম্ন স্তরের মানুষদের পিছিয়ে মাটি থেকে বহু হাত উপর দিয়েই হাঁটে। নাদিয়া কিছুক্ষণ চুপ করে বলল, তোমার কি উচিত নয় ভাইয়াকে বাড়িতে আনা? বিরক্ত হলেন মিসেস নুরি। রোমান্টিক সিনে কনসেন্ট্রেট করতে অসুবিধে হচ্ছে তার। বরের সাথে একটু আলাদা সময়ও দেখছি কাটানো যাবে না, অথচ 24 ঘন্টা সময়ের প্রায় 22 ঘন্টায় তিনি অনল মাহমুদের সাথে আঠার মতো লেগে থাকেন। আর এই 2 ঘন্টার কথা না হয় নাই বলা হলো, সে তো মিনিটে মিনিটে ফোন করতেই কেটে যায়। অনল মাহমুদ বলল, তোমার ভাইয়া কি বাড়ি আসার মানুষ? দেখো গিয়ে কোনো হোটেলে মেয়ে নিয়ে পড়ে আছে। খবরদার বাবা, এমন অপবাদ আমার ভাইকে দেবেন না। নাটক কম করে করবেন। কি ভাবছেন আমি কিছু জানি না? প্রতি রাতে মেয়ে আপনি পাঠান, কিন্তু আমার ভাই আপনার মুখের ওপর বুড়ো আঙুল দেখিয়ে মেয়েগুলোকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কেচ্ছা আমাকে শোনাতে আসবেন না। অনল মাহমুদের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। এমন কাজ করে বা বর্তমানে মিথ্যে বলেও সে অনুতপ্ত বা ইতস্ততের মধ্যে পড়েন না, বরং বিরক্ত হয়ে বললেন, আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার ভাই সত্যি পুরুষ মানুষ। তো এত এত সুযোগ থাকার পরে কেউ হেলায় ছেড়ে দেয়? ঠিকভাবে মানুষ হয়নি। ভাগ্যিস হয়নি। তোমরা মানুষ মানেই তো অন্যদের চোখে অমানুষের সর্বোচ্চ পর্যায়ে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমার ভাইকে বিয়ে করাবো, এরপর তোমাদেরকেও আমি দেখে নিব। হনহনিয়ে বাইরে হাঁটা ধরে নাদিয়া। মিসেস নুরি আর অনল মাহমুদ নাদিয়ার কথাটা হেসেই উড়িয়ে দেন, কারণ ঘুড়ি যতই উড়ুক না কেন নাটাই তো তাদের হাতেই বন্দি। দুজনেই দৃষ্টি ঘুরায় টিভির পর্দায়, মুখে মুচকি হাসি বিরাজমান দৃশ্য দেখে। একে অপরকে যখনই জড়িয়ে নিতে যাবে, ওপর থেকে ভেসে আসে কোনো এক পুরুষালী চিৎকার। চিৎকারটা ঠিক এমন, আমার বউ এনে দাও, আমার বউ চাই, আমার বউকে কোথায় রেখেছ?
এমন অনেক আহাজারি যার মধ্যে একটাই কমন শব্দ, বউ। ছেলেটার সব কিছুতেই যেন বউ নামক রমণীটি মিশে রয়েছে। অনল মাহমুদ উপরের দিকে তাকিয়ে বিশ্রী ভাষায় কয়েকটা গালি দিলেন। তার ছেলেটিকে নাকি ছেলেটির বউকে বোঝা গেল না, কিন্তু মিসেস নুরি ঠিকই বুঝলেন। হেসে উঠলেন তিনি। একসময় আহাজারি থেমে গেল, শান্ত হয়ে গেল পুরো বাড়ি। ড্রয়িং রুমের সোফায় বসে দুজন মধ্যবয়সী পুরুষ মহিলাও মত্ত হয়ে পড়লেন উল্লাসে। নাদিয়া সরাসরি গাড়ি নিয়ে বের হয় হাইওয়ে রাস্তা ঘেঁষে। ধুলোবালি উড়িয়ে ছুটতে থাকে সে, চোখে মুখে ক্রোধের দাবানল। কোনো এক রাজ্যকে ধ্বংস করে দিতে সক্ষম, যেন শুধু সময়ের অপেক্ষা। নিজের ঘরে পড়ছিল আফরা। এই রাতটুকুই পায় নিজেকে নিয়ে ভাবার জন্য। যার একাংশই সে ভবিষ্যতের কথা ভেবে পড়ালেখায় ডুবে থাকে। পড়তে ইচ্ছে না হলেও জোর করে দৃষ্টি নিবদ্ধ রাখে বইয়ের গোটা গোটা অক্ষরে। ছোটবেলায় মামা যখন বলতো গাড়ি ঘোড়ায় চড়ে সে পড়ালেখা করে যে, তখন আফরা ভাবত, কই, সে তো পড়ালেখা করে না, স্কুলে যায় আসে, এতটুকুই। পড়তে ইচ্ছে হয় না তার, তবুও সে তো গাড়িতে চড়ে, ঘুরে বেড়ায়। মামা তাহলে এমন বলছে কেন? মামাকে শুধাত সে। সব সময় মতো সে দেখত, প্রশ্নটা শুনেই তার মামা একগাল হাসত। আদরে ভঙ্গিমায় কোলে নিয়ে বলতো, এখন তো তুমি অন্যের গাড়িতে চড়েছ, টাকা দিতে হচ্ছে বিনিময়ে। কে টাকা দিচ্ছে? আমি, তোমার মা অথবা তোমার বাবা? এগুলো আমরা উপার্জন করি, তুমি না তো। তাই এগুলোতে তোমার হক সামান্য। কিন্তু তুমি যখন বড় হবে, পড়ালেখা করবে, মস্ত বড় কলেজে ভর্তি হবে, একসময় মস্ত বড় অফিসার হয়ে বের হবে, তখন তোমার টাকা হবে। যেভাবে পারো খরচ করতে পারবে, কাউকে কৈফিয়ত দিতে হবে না। নিজের কেনা গাড়িতে চড়বে, তোমার নিজস্ব ড্রাইভার থাকবে, তাকে যখন তখন হুকুম করতে পারবে। এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এখন বলো তো, কোনটা বেশি ভালো? আফরা তখন ভাবত, পরিশ্রম জিনিসটা যেন বড্ড কষ্টের। বাবা মামাকে তো দেখত, তাই তার কাছে মনে হতো বাবার টাকায় অন্যের গাড়িতে চড়া ঢের ভালো। চটপট বলে উঠত, আগেরটাই ভালো। আফরার মামা হাসত, তার হাসি যেন তখন চওড়া হতো। এই হাসির মানে ছোট্ট আফরা বুঝতো না, কিন্তু এখন বুঝে। জীবন নামক বাস্তবতায় ঘুরপাক খেয়ে যুবতী আফরা এখন মামার সব কথা বুঝে। তবে মামাকে জোর গলায় নিজের বোকামো ভুলের কথা বলতে পারে না নিজের টাকায় বিলাসিতা করা ঢের ভালো। মামাটা যে হুট করে কোথায় হারিয়ে গেল, আফরা এত খুঁজেও পেল না। গাড়ির শব্দে আপন ভাবনা থেকে বের হয় আফরা। ভ্রুকুচকে দরজার দিকে তাকায়। এত রাতে এদিকে কে গাড়ি নিয়ে আসবে? কিছুটা ভয়ও পায় সে। ভয় তার দ্বিগুণ হয় দরজায় কড়া নাড়ার শব্দে। বড়সড় ঢোক গিলে তবুও যেন গলা শুকিয়ে যায়। সে এত ভীতু কেন? নিজের মনেই প্রশ্ন করে, উত্তর আসে না। দৌড়ে যায় বোনের ঘরে, দরজায় তালা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চাবিটা গুপ্ত জায়গায় লুকিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় দরজার দিকে। ক্রমশ যেন মাথা ঘুরে ওঠে। এবার অপর পাশের মানুষটা বিরক্ত হয়ে বার কয়েক জোরে বাড়ি বসায় দরজায়। আফরা দরজা খুলে বাইরে চোখ রাখতেই ভয়গুলো পালিয়ে গিয়ে এক রাশ অবাকতা ফুটে ওঠে। অস্পষ্ট সুরে বলে ওঠে, নাদিয়া তুমি? নাদিয়া হাসে। আফরাকে পেছন ফেলে নিজেই ঘরে ঢুকে পড়ে। বিরক্ত আর ভয়ের মিশ্রণে অদ্ভুত মুখের ভঙ্গিমা হয় আফরার। শক্ত কণ্ঠে বলে ওঠে, কার পারমিশনে ঘরে ঢুকলে? আমি তোমাকে ঘরে ঢোকার অনুমতি দিয়েছি? অপমানিত হওয়ার কথা থাকলেও নাদিয়া হয় না, বরং আফরার এমন কাঠখোট্টা টাইপের আচরণে তার ভালো লাগে। ভাবালেশ বলে ওঠে, তোমার কাছে আসার আগে মদের 6টা গ্লাস শেষ করে এসেছি, তারপরেও দেখো নেশা হয়নি। গাড়ি চালিয়ে এসে তোমার সামনে বসে স্বাভাবিকভাবে কথা বলছি। তোমার কথা বুঝতে পারছি, অথচ তুমি স্বাভাবিক থেকেও আমার আসার কারণ বুঝতে পারছো না। এটা কেমন কথা বলো তো? তোমাকে আমি অত্যন্ত চালাক ভেবেছিলাম। তোমার মনে হয় না তুমি একটু বেশি করছো? আজ যে কাণ্ডটা তুমি করেছো, এর জন্য আমি চাইলেই তোমাকে মানহানির কেসে ঢুকিয়ে দিতে পারতাম, জানো? একে তো ব্ল্যাকমেল করেছো, তার ওপর পুরো ভার্সিটি আজ থই থই হয়ে গিয়েছে। আমার সম্মানে একটু হলেও আঁচ লেগেছে নাদিয়া। এরপর আবার তুমি আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো। সাহস কি করে হয় তোমার? আফরার কথায় নাদিয়া হুট করে বিছানায় গা এলিয়ে দেয়। চমকায় আফরা, এই মেয়ে কি থাকার চিন্তা ভাবনা করছে নাকি? নাদিয়া বলে ওঠে, তোমার বিছানাটা এত শক্ত কেন? ঘুমানো যায়? আমার বাড়ির বিছানা কত নরম জানো? এক মুহূর্তে নাদিয়ার ইঙ্গিত বুঝে ফেলল আফরা।
এই মেয়ে তাকে বিলাসিতা লোভ দেখাচ্ছে। আফরা তাচ্ছিল্য হাসল, মুখে হাসি ধরে রেখেই বলল, আমার বিছানা শক্ত নয়, নরম তোমার শরীর, কিন্তু আমার শরীর এতটা নরম নয়, খাপ খাবে না, তোমার দূরে থাকাই শ্রেয়। সেদিকের কথা আর বাড়ালো না নাদিয়া, শুয়ে থেকেই বলল, আমি যতদূর জানি তোমার বয়ফ্রেন্ড নেই, না আছে কোনো পরিবার। আছে বলতে একটা ফ্রেন্ড। তাহলে না করছো কেন? আমার ভাইয়াকে তো চেনোই, তারপরেও না। তোমার ভাইকে? আফরার প্রশ্নে চোখ বড় বড় হয়ে এলো নাদিয়ার। বিশ্বাসই করতে পারছে না তার ভাইকে এ মেয়ে চিনে না, তাও আবার এই এলাকায় থাকে। অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার ভাইয়াকে তুমি চেনো? এত সম্ভব? কেন, তোমার ভাই কি প্রধানমন্ত্রী নাকি যে তাকে চিনতেই হবে? নাদিয়া হেসে উঠল। মেয়েটাকে তার দারুণ লেগেছে, আর বলল না তার ভাইকে অজানাই থাকুক, ব্যাপারটা তার মজা লাগছে। অথচ আফরা মনে মনে নাদিয়াকে বেকুব বলে গালি দিল। সে ভেবেছিল মেয়েটা চালাক, এখন তো দেখছে বোকার হত্ত। বলল, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার প্রস্তাব আগেই নাকচ করে এসেছি, তাই ছ্যাচড়ার মতো পেছনে ঘুরবে না, এসব আমি একদম পছন্দ করি না। এক প্রকার জোর করেই বের করে দিল নাদিয়াকে। নাদিয়ার খানিক রাগ হলেও কিছু বলল না। গাড়ির কাছে গিয়ে আবার কি মনে করে যেন ফেরত আসলো। দরজায় দাঁড়িয়ে বলল, তোমাকে আমি এমনি এমনি সিলেক্ট করিনি, তোমাকে আমার ভাবি করেই ছাড়বো। ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলিয়ে নাও। আফরা ঠোঁটের কোণেও সূক্ষ্ম এক হাসি দেখা যায়, যা স্পষ্ট হওয়ার আগেই মিলিয়ে যায়। চ্যালেঞ্জ? তার জীবনটা কি এখন কারো চ্যালেঞ্জের সংঘর্ষে শেষ হয়ে যাবে? সে তো এমন চায়নি। তাহলে প্রতিবার কেন সে এমন সংঘর্ষের কারণ, হাতিয়ার হয়? তার স্বাভাবিক জীবন কোথায় গিয়ে হারালো? কোথায় গেল সেই শৈশব? কোথায় গেল সেই খিলখিলে হাসি? কোথায় বা গেল সেই চেনা পরিচিত বাবা মা মামা? কোথাও নেই। তার জীবনটা সময়ের পরিক্রমায় যাচ্ছে ঠিকই, তবে কোনো দিক নেই, নেই কোনো লক্ষ্য, নেই কোনো স্বপ্ন। শুধু ইচ্ছেটা হলো দুমুখ, একবার নিজের জন্য আরেকবার বোনের জন্য কথা বলে। তার জীবনচক্রের সীমান্তই মৃত্যুতে। এই তোর সাহস তো কম না, বাবির কাছ থেকে টাকা নিস, জন্মের রিক্সা চালানো শিখাইয়া দিব। সবে মাত্র রিক্সা থেকে নেমে ভাড়াটা পরিশোধ করবে আফরা, ঠিক তখনই উগ্র কণ্ঠের আওয়াজ ভেসে আসে। চোখ তুলে তাকায় আফরা। ভার্সিটির কিছু ছেলে পেলে ভাবি ডাকের অর্থটা বুঝতে পারে না। রিক্সাওয়ালা ভয় পেয়ে রিক্সা ঘোরাতে নিলেই আফরা ব্রু কুচকে বিরক্ত প্রকাশ করে বলে ওঠে, এই মামা দাঁড়ান, আমি আপনাকে যেতে বলেছি। ভাড়া হাতে ধরিয়ে দিয়ে ইশারা করে যাওয়ার জন্য। রিক্সাওয়ালাকে আর পাইকে জীবন নিয়ে এখান থেকে যেতে পারলেই যেন বাঁচে। একজন রিক্সা চালকের পুঁজির উৎসটায় যে রিক্সা, সেটা খোয়ালে জীবন নিয়ে টানাপোড়েন হবে না। রিক্সাওয়ালা যেতেই আফরার সামনে ছেলেগুলোর দিকে তাকায়। বেশভূষায় বড়লোকি ভাব, হয়তো তার থেকে জুনিয়রই হবে। শক্ত কণ্ঠে বলল, ভাবি কে? ভাইয়াটাই বা কে? ছেলেগুলো মাথা নিচু করে নেয়, যেন জোর করে সম্মান ধরে রাখছে। আফরা বুঝতে পারে এদের বলে কোনো কাজ হবে না, তাই ভার্সিটির ভেতরে ঢুকে পড়ে। ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করলে আর কোনো কাজ করা সম্ভব হবে না। তার আজ অনেক কাজ বাকি। এখানে বসুন ভাবি, আমরা চলে যাচ্ছি, এখন চল তোরা। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে আফরা। এটা কোন ধরনের খেলা? এরকম সম্বোধন নিয়ে কে খেলছে তার সাথে? দুটো ক্লাস শেষ করে লাইব্রেরিতে এসেছিল সে, ক্লাস দুটো ভালোভাবে করতে পারেনি। সহপাঠীরাও তাকে ভাবি ভাবি করছে। এমতো অবস্থায় ক্লাসে মনোযোগ ধরে রাখা দুঃসহ হয়ে দাঁড়িয়েছিল। ক্লাস শেষ হতেই কোনো রকমে গা বাঁচিয়ে লাইব্রেরিতে কেবলই পা রেখেছে। এর মধ্যে জুনিয়র একজন ছেলে কথাটা বলে উঠল। বিরক্তির সাথে আফরা রাগ টের পেল। তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেপেলেগুলোকে পরখ করে বলল, এই দাঁড়ান, একদম উঠবেন না। কার নেতৃত্বে এসব হচ্ছে? কে ভাবি ডাকতে বলেছে? আর এই সরকারি ভাইয়াটাই বা কে? ছেলে মেয়েগুলো ওর মুখ চাওয়াচাওয়ি করছে। আফরা শক্ত হয়ে দাঁড়িয়েই রইল। একজন ছেলে মিনমিন করে বলল, আমাদের তো কয়েকটা বড় ভাই এসে বলল আপনাকে ভাবি ডাকতে, আর কোনো রকম সমস্যা যেন না হয় তাই দেখতে। চোখ বুজে শ্বাস ফেলল আফরা। মস্তিষ্ক তার একটা নামই ইশারা করছে, নাদিয়া। এই মেয়ে ছাড়া এমন কেউ করবে না। কয়জন মানুষ চিনে তাকে? দৃষ্টিটা স্বাভাবিক করে বলল, জাস্ট আপু বলবেন, পরবর্তীতে ভাবি শুনলে একটাকেও আস্ত রাখবো না বলে রাখলাম। পড়াশোনা করতে এসেছেন, কারো হুকুম পালন করতে না। আর এক মুহূর্ত দাঁড়ায় না আফরা। যে কারণে লাইব্রেরিতে এসেছিল কাজটা সম্পূর্ণ করেই লাইব্রেরি ত্যাগ করে। ছেলে মেয়েগুলো অদ্ভুত দৃষ্টিতে মেয়েটির যাওয়ার দিকে তাকিয়ে রয়।
মেয়ের ঝাঁজ অন্যরকম। এই মুহূর্তে তাদের মাঝ নদীতে সাঁতার কাটার মতো মনে হচ্ছে। এক তীরে বাঘ দাঁড়িয়ে আছে তো আরেক তীরে সিংহ। যে তীরে যাবে না কেন শিকার তাদেরকে হতেই হবে। কে জানে আবার কুমিরের ভয় আছে নাকি। ছেলে মেয়েগুলো আবার নিজেদের আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। আর আফরা সে তো তন্ন তন্ন করে খুঁজে চলেছে নাদিয়াকে। আজ একটা উচিত শিক্ষা দিবে সে। মেয়েটির সাহস দিন দিন কেমন বেড়ে চলেছে। নাদিয়াকে পেল ভার্সিটির শেষ মাথায়। এক ঝটকায় বসা থেকে দাঁড় করিয়ে শক্ত করে হাতটা চেপে ধরল। ব্যথায় চোখ মুখ কুচকে নিল নাদিয়া। আফরার মাঝে তেমন ভাবান্ত দেখা গেল না। শক্ত হাতের থাবা আর একটু শক্ত করে বলল, বলেছিলাম না আমার শরীর তোমার মতো নরম নয়, খাপ খাওয়াতে পারবে না। এবার বুঝলে তো? ব্যথা মিশ্রিত মুখশ্রী এক নিমিষে যেন গায়েব হয়ে গেল। নাদিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি এক হাসি। তবে আফরার কাছে সেটা বিষ ছাড়া কিছুই লাগলো না। হাতের থাবা নরম হয়ে এলো। নাদিয়া নিজের হাত ঝাড়া দিয়ে বলল, সমস্যা কি বলো? নরম জিনিসে শক্তের প্রভাব পড়লেই তো শক্ত হয়ে উঠবে। আমার যে শক্ত হয়ে ওঠাটা জরুরি। আমি কেন নাদিয়া? পরিবারহীন, চাল চুলোহীন এক মেয়ে আমি, যার আপন বলতে কেউ নেই। তাকেই কেন তোমার ভাইয়ের জন্য পছন্দ হলো? দেশে তো মেয়ের অভাব পড়েনি। কারণটা গোপন থাক, অন্য কোনো দিন। তবে হঠাৎ এত রাগের কারণ? তুমি বুঝতে পারছো না নাকি না বোঝার ভান করছো? সবাইকে তুমি বলেছো আমাকে ভাবি ডাকতে, না হলে কেন ডাকবে? তোমার ভাই কে? আফরার কথায় ভ্রু কুচকালো নাদিয়া। সে বলেছে কই? অবাক হয়ে বলল, আমি কাউকে বলিনি, বিশ্বাস করো। কাউকে বলিনি ভাবি ডাকতে। আমি নিজেই বুঝতে পারছি না আবার কোন ভাইয়ের উদয় হলো। তুমি কিন্তু আমার ভাবি হবে, না হলে তোমার জীবনের ইতি টানতেও আমার 2 মিনিট সময় লাগবে না। কেঁপে উঠল আফরা। মেয়েটা তাকে হুমকি দিচ্ছে, জীবন নেওয়ার হুমকি দিচ্ছে। সে কি মৃত্যুকে ভয় পায়? হৃৎপিণ্ডটা যেন চিৎকার করে বলছে, তুই ভয় পাস আফরা? তুই সত্যিই খুব ভয় পাস মৃত্যুকে? না হলে তোর হৃদয় কাঁপবে কেন? কেন বুকে চিনচিনে ব্যথা করবে? দৃষ্টি নরম হয় আফরার। নাদিয়া হেসে ওঠে। হাসিটা তাচ্ছিল্যই বটে। একসময় হাসির শব্দটা বাড়তে থাকে। কি ভয় পেলে আফরা? উফ সরি ভাবি, আমি তোমার একমাত্র ননদ ভাবি। আমাকে কেন ভয় পাবে? তোমার আমার সম্পর্ক তো মধুর হবে। আফরা ছুট লাগায়, দৌড়াতেই থাকে। এক দৌড়ে ভার্সিটির গেট দিয়ে বাইরে চলে আসে। হাত পা কাঁপছে তার। এই মুহূর্তে নাদিয়াকে তার সাইকো মনে হচ্ছে, যার পাগলামিতে তার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু সে তো জীবনটা এভাবে শেষ করে দিতে চায় না। তার যে বৃহৎ এক ইচ্ছে আছে। আফরার এমন দৌড়ে যাওয়া দেখে নাদিয়ার মনে আনন্দের জোয়ার বয়ে যায়। উল্লাসে ফেটে পড়ে সে। এই ভয়টাই সে দেখাতে চেয়েছিল, ভাবি বানাবে, তবে তার অভিভাবক নয়। মেয়েটাকে বুঝতে হতো সে কার সাথে উঁচু গলায় কথা বলছে। নাদিয়া মাহমুদ ছাড়ার পাত্রী নয়। তার চোখ যে জহুরির চোখ। যা বা যাকে চোখে পড়ে এবং ভালো লেগে যায় তার নিস্তার নেই, যতক্ষণ না সে চাইবে। অনল মাহমুদ মস্ত বড় হার্ট স্পেশালিস্ট। কেরিয়ার জীবনে ছোটখাটো হুটহাট কেস ব্যতীত আর কোনো কেসে অসফল তিনি হননি। এর জন্য তার অবশ্য ডিমান্ডের খামতি নেই। সুযোগটা লুফে নিতেও সময় ব্যয় করেন না তিনি। যেখানে 50,000-এ কাজ হয়ে যাবে সেখানে লাখ লাখ টাকা ডিমান্ড করে আসছে এতদূর। তার মালিকানায় আজ দেশের মস্ত বড় 3টা হসপিটাল। অবশ্য লাখ টাকা ডিমান্ড তা কেবল টাকাওয়ালাদের কাছে। গরিবদের কাছে তো সে মানবতার এক অপার মাধ্যম। কপালে অনেক মানুষের দোয়া তার জুটেছে, আবার অনেক মানুষের অভিশাপও। সেসবের সে কান বা চোখ কোনোটাই দেন না। প্রয়োজনই পড়ে না। দিব্যিত জীবন চলে যাচ্ছে। নিজের কেবিনেই বসেছিলেন তিনি, পাশে স্ত্রী মিসেস নুরি। ব্রেক টাইম কাটাচ্ছেন দুজন। লাঞ্চ সেরেই আরামে চোখ বুঝেছেন দুজন। হাতের মুঠোয় হাত, শক্ত তার বাঁধন। আহা, ভালোবাসা। হসপিটালে ভালোবাসার আইকন হিসেবে বেশ আলাপও হয়। দুইজন তখন মুখোমুখি হাসে। হাসিটার অর্থ সবাই আনন্দেই কাটিয়ে নেয়। বোঝার কি আছে? হুট করে বন্ধ চোখের পাতা খুলে মিসেস নুরি বললেন, ছেলেটাকে এখন বিয়ে করানো উচিত। বয়স তো কম হলো না। সেসবে তোমার মন দিতে হবে না, তুমি মন দাও আমার দিকে। সবাইকে সবটা ভাবতে হয় না। মিসেস নুরির মুখটা ছোট হলো, মলিন হলো। ভাবতে হয় না নাকি ভাবতে মানা? অনল মাহমুদ চোখ খুলে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। মিসেস নুরিও মুখে হাসি ফুটালেন। সে হোক জোর করে, হোক ইচ্ছে করে। অনল মাহমুদ বললেন, তোমার একমাত্র কাজই হলো আমাকে সময় দেওয়া, আমাকে নিয়ে ভাবা, আমার সাথে সাথে থাকা। তুমি কেন ছোটখাটো বিষয় মন দেবা?
আচ্ছা বাবা, আর সেসব ভাববো না। দুজনেই একসাথে হেসে উঠলেন। এমনভাবে কথা বলতে লাগলেন যেন টিনেজ বয়সে সদ্য প্রেমে পড়ার ফিলিংস উপভোগ করছে দুজন। হাতের মুঠোয় আজ 10 টাকার চিপস। মেয়েটা তাকে কাল বলে দিয়েছে চিপস নিয়ে যেতে, প্রতিদিন নাকি তার ওই 5 টাকা লজেন্স খেতে ভালো লাগে না। আফরা তখন শক্ত গলায় কিছু কথা শোনাতে ইচ্ছে হয়েছিল, তবে কি বুঝে যেন চুপ থেকে সায় দিয়েছে। অগত্যা তাকে আরও 5 টাকা বেশি খোয়াতে হলো। এখানেই হয়তো ধনী গরিবের তফাৎ। গরিবের কোনো ছেলে মেয়েকে যদি সে প্রতিদিন এমন লজেন্স দিত, হয়তো ও খুশিতে চিকচিক করা চোখ নিয়ে তাকিয়ে থাকতো, সাহস করে বাড়ি আনার কিছু বলতো না। কারণ তাদের জানার পরিধি তো ওই 5 টাকা লজেন্সই। অথচ ধনীর দুলালি বাহারি খাবার গলথকরণ করে।